হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস। তো পরমাণু মডেল গঠনের চ্যাপ্টার থেকে আমরা প্রথম লেকচারে কি শিখেছি, লাস্ট কতদূর শিখেছিলাম যে বোরের তত্ত্বের যে এই রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে আমরা শেষ করেছিলাম। সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কী ছিল? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। কোথা থেকে এসেছিলো আমি ছোট্ট করে একবার স্মরণ করে যাচ্ছি, স্মরণ করে আমি নেক্সট যে লিমিটেশন সেখানে ঢুকবো। যখন পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি যে বৃত্তাকার কক্ষপথে ঘোরে, তা এর মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বা কুলম্বীয় বল কাজ করে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের মধ্যে, আর একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করে। সেই দুটো বল ইকুয়াল করলে আমরা কি কোথায় পেয়েছিলাম? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। এখানে কে ছিল? এখানে কে এর মানটা কে সমান সমান 1 ছিল, আর এটা সিজিএস পদ্ধতিতে ছিল। আর এসআই পদ্ধতিতে আমরা বার করেছিলাম কি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, জাস্ট কে এর মানটা 1/4 পাই এপসাইলন নট হবে, সমান সমান কি এম ভি স্কোয়ার বাই আর। এটা একটা এক্সপ্রেশন। এখানে কে এর মান আমি কি বসিয়েছি? 1/4 পাই এপসাইলন নট। এটা কি এসআই পদ্ধতিতে। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে, লাস্ট ক্লাসে আমরা এটা পেয়েছিলাম। এই দুটো তাহলে আমরা পেয়েছিলাম। তাহলে এই দুটো পাওয়ার পরে এটা আমাদের মাথায় রাখতে হবে, কেননা এইটা থেকে আমরা এনতম কক্ষপথে মানে ব্যাসার্ধের যে রাশিমালা হয়, তারপরে যে এনার্জি রাশিমালা এবং ভেলোসিটি রাশিমালা, আমরা এগুলো বার করতে গেলে 100 বার এইটা আমাকে মাথায় রাখতে হবে। সেই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো সূত্র একটু মাথায় রাখবে, ম্যাথ করার সময় অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আমি যখন এই চ্যাপ্টার শেষে করাবো তখন তোমরা বুঝতে পারবে, মানে এই লেকচারটা শেষে। দেখো তাহলে নেক্সট আমরা কি শুরু করব, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে লিমিটেশন, যে ত্রুটিগুলো ছিল সেইগুলো আমরা আলোচনা করব। ত্রুটি বলা যায় রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কি বলেছিল। এইটা জানতে গেলে আমাদের ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব তার আগে আবিষ্কার হয়েছিল। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী কি বলতো, চার্জযুক্ত কোনো গতিশীল কণা থেকে কি, তাহলে চার্জযুক্ত কোনো গতিশীল কণার ত্বরণ সৃষ্টি হলে তা থেকে শক্তির বিকিরণ ঘটবে। তাহলে কি বলেছি, চার্জযুক্ত কোনো গতিশীল কণার ত্বরণ সৃষ্টি হলে তা থেকে শক্তির বিকিরণ ঘটবে। তাহলে আমরা যখন একটা পরমাণু নিউক্লিয়াস তার বাইরের দিকে ইলেকট্রন যখন ঘুরছে, তখন প্রত্যেকটা মুহূর্তে যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘোরে, তাই বৃত্তাকার কক্ষপথে যদি ঘোরে তখন কি হয়, একটা যদি আঁকাবাঁকা পথে যায় তাহলে ভেলোসিটি চেঞ্জ হবে। ভেলোসিটি চেঞ্জ হলে আমরা কি জানি, আমরা জানি ভেলোসিটি চেঞ্জ হলেই ত্বরণ সৃষ্টি হবে। তাহলে দেখো যখন বৃত্তাকার কক্ষপথে যখন ঘোরে না, তখন ডিরেকশানটা চেঞ্জ হয়ে যায়। ডিরেকশানটা প্রত্যেকটা মুহূর্তে দেখো বাঁকের সৃষ্টি হচ্ছে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে যদি বাঁকের সৃষ্টি হয়, একটা ভেলোসিটির পরিবর্তন হবে, ভেলোসিটি চেঞ্জ হলেই ত্বরণ সৃষ্টি হবে বা অ্যাক্সেলারেশন।
ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমাদের বলা যায় যে ইলেকট্রন যদি এইভাবে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে যদি বাঁকের সৃষ্টি করে তাহলে ভেলোসিটিটা চেঞ্জ হবে। ভেলোসিটিটা চেঞ্জ হলে যদি ত্বরণ সৃষ্টি হয় তাহলে ইলেকট্রনও কী করবে, শক্তির বিকিরণ ঘটাবে। তাহলে ইলেকট্রনে যদি শক্তির বিকিরণ ঘটায়, এই ইলেকট্রন থেকে যদি শক্তির বিকিরণ ঘটে তাহলে কী হবে বলো তো? পরমাণু নিউক্লিয়াস, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে শক্তি বিকিরণ করছে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে। তাহলে শক্তির বিকিরণ হলে শক্তি যদি ছেড়ে দেয় তাহলে এর আকর্ষণ বলটা বেশি পরিমাণে বাড়বে। তাহলে আস্তে আস্তে কেন্দ্রে নিউক্লিয়াসের আকর্ষণ বলের সাহায্যে এ কী হবে, নিউক্লিয়াসে আসলে পড়বে এবং পরমাণুর আর অস্তিত্ব থাকার কথা না। কিন্তু আমরা জানি বর্তমানে যে পরমাণুর অস্তিত্ব আছে এবং ইলেকট্রন আর নিউক্লিয়াস সম্পূর্ণভাবেই বিদ্যমান। তাহলে এ থেকে বলা যায় কি, যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের ব্যাখ্যা করতে পারেনি। বিষয়টা বুঝতে পেরেছো যে কি বলেছি? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বে চার্জযুক্ত কোনো গতিশীল কণা ত্বরণ সৃষ্টি হলে তা থেকে শক্তির বিকিরণ ঘটবে। এইবার যদি ইলেকট্রনের ক্ষেত্রে আমি দেখি যে প্রত্যেকটা মুহূর্তে ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তখন একটা দিক পরিবর্তন করছে, আর দিক পরিবর্তন যখনই করবে, যখন তুমি যাচ্ছ হঠাৎ ডান দিক থেকে বেঁকতে হবে, তাহলে তোমার গতিটা যে গতিতে যাচ্ছিলে সেই গতিতে আর যাওয়া সম্ভব না, গতিপথ তোমাকে চেঞ্জ করতে হবে। আর গতিপথ যদি চেঞ্জ করো তাহলে ত্বরণের সৃষ্টি হয়, এটা আমরা জানি। তাহলে এই ইলেকট্রনের ক্ষেত্রেও ত্বরণের সৃষ্টি হচ্ছে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রেও বলা যায় যে এই ত্বরণের যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে এ ইলেকট্রন ও শক্তির বিকিরণ ঘটবে। তাহলে এ থেকে যদি নিয়মিত শক্তি বিকিরণ ঘটতে থাকে তাহলে আস্তে আস্তে পরমাণু নিউক্লিয়াসে গিয়ে পড়ার কথা। তাহলে পরমাণু নিউক্লিয়াসে যদি যায় তাহলে আর পরমাণুর অস্তিত্ব থাকবে না। কিন্তু আমরা জানি যে পরমাণুর অস্তিত্ব আছে। তাহলে এটা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বকে ব্যাখ্যা করতে পারেনি রাদারফোর্ডের। তাহলে একটা প্রথম ত্রুটি। এবার দ্বিতীয় ত্রুটিতে আমরা কি যাব? দ্বিতীয় ত্রুটিতে আসছে। দ্বিতীয় ত্রুটিতে কি বলছে বলো তো? যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী, মত অনুযায়ী, রাদারফোর্ডের পরমাণু মডেলের রাদারফোর্ডের মত অনুযায়ী কি বলো তো? রাদারফোর্ডের পরমাণু অনুযায়ী নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা বা কন্টিনিউয়াস নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বর্তমানে আমরা কি পাই? লাইন স্পেক্ট্রা বা বিচ্ছিন্ন বর্ণালী পাই। বিচ্ছিন্ন বর্ণালী বা স্পেকট্রাম, বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা কি পাই? লাইন স্পেকট্রাম বা বিচ্ছিন্ন বর্ণালী। স্পেকট্রাম পাই। তাহলে কি নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা লাইন স্পেকট্রাম পাচ্ছি। তাহলে এটা বোরের তত্ত্বের একটা ত্রুটি বলা যায়। তাহলে প্রথম ত্রুটি কি ছিল? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বকে ব্যাখ্যা করতে পারেনি। আর নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু আমরা বাস্তবে কি পাচ্ছি? লাইন স্পেকট্রাম পাচ্ছি। এই লাইন স্পেকট্রামটা নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্পেকট্রাম, আর এই বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম জিনিসটা কি আমি তোমাদের একটু শর্টে বুঝিয়ে দিচ্ছি। দেখো বিষয়টা আমরা যখন যদি লাইন স্পেকট্রামের ক্ষেত্রে কি ছিল? যে লাইন স্পেকট্রাম আর লাইন স্পেকট্রাম অ্যাকচুয়ালি পেয়েছে, কিন্তু স্পেকট্রামের মধ্যে দুই রকমের দেখা যায়। কি কি বলতো? একটা হচ্ছে এমিশন স্পেকট্রাম, একটা এমিশন স্পেকট্রাম, আর একটা কি বলতো? অ্যাবজর্পশন স্পেকট্রাম। দুই রকমের স্পেকট্রাম দেখতে পাই। এবার হচ্ছে এমিশন স্পেকট্রামের মধ্যে একটা কি পড়ে? একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম আর একটা লাইন স্পেকট্রাম।
আর একটা কি বলছে, দেখো যে এমিশন স্পেকট্রাম আসছে, এমিশনের মধ্যে একটা পড়ছে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন বর্ণালী। আর লাইন স্পেকট্রামের মানে হচ্ছে বা এটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামও বলা যায়। এবার যে নিরবিচ্ছিন্ন বর্ণালী আর রেখা বর্ণালী কি, সেই জিনিসটা কি বলতো, এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। যখন পরপর পরপর না স্পেকট্রামগুলো আমি বিভিন্ন কালারের পাবো না, এরকম এর মধ্যে কোনো গ্যাপ বা কোনো রেখা কিছুই থাকবে না, বা কোনো ডার্ক ফেস কিছুই থাকবে না। এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর এর ক্ষেত্রে কেমন বলো তো, এর ক্ষেত্রে বর্ণালীটা আমরা কেমন পাবো, এর ক্ষেত্রে কেমন পাবো, একটা পেলাম, একটা পেলাম, একটা। এর মধ্যে এই ফেজগুলো না, এইগুলোকে ডার্ক ফেজ, ডার্ক একটা ডার্ক বা গ্যাপ এই গ্যাপ পাবো, সেই জন্য একে কী বলা হচ্ছে, রেখা বর্ণালী। একটা রেখা পাচ্ছি, আর এর ক্ষেত্রে কোনো গ্যাপ থাকবে না, একটার পর একটা যুক্ত থাকবে পরপর, কোনো ডার্ক ফেজ বা গ্যাপ কিছুই থাকবে না, এটা কন্টিনিউয়াস। এবার আমরা দেখি, যখন আমরা কোনো একটা প্রিজম, এখানে একটা প্রিজম আমরা রাখলাম, ছবিটা একটু বড় করতে হবে, এখানে একটা সাদা আলোর উৎস রাখলাম আমরা। সাদা আলো কি করে, যখন প্রিজমের উপর পড়বে না, তখন কি হবে বলো তো, 7টা ভাগে ভেঙে যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এই 7টা কালারে ভেঙে যাবে না। এই 7টা কালার কি কি হবে, VIBGYOR, ভিবজিওর। এটা মাথায় রাখবে, বেনি আশাও কলা, আমরা বাংলায় বলি বেনি আশাও কলা, ইংলিশে ওর নাম হচ্ছে ভিবজিওর। ভিবজিওর মানে ভায়োলেট, ইন্ডিগো, বি থেকে ব্লু, জি থেকে গ্রিন, ওয়াই থেকে ইয়েলো, ও থেকে অরেঞ্জ, আর থেকে রেড। উপর থেকে যখন আমরা নিচে নামি, এটা জেনে রাখো, ডেল্টার মান ইনক্রিজ করে, ডেল্টার মান ইনক্রিজ, ল্যামডার তরঙ্গ দৈর্ঘ্য ইনক্রিজ করে যায়। তাহলে লাল আলো সেই জন্য আমরা সবচেয়ে চোখে তীক্ষ্ণ দেখি, সবচেয়ে আগে দেখি, কারণ ওর তরঙ্গ দৈর্ঘ্য সবসময় বেশি হয়। দেখো এর ক্ষেত্রে এই 6টা, যদি আমরা কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখি, তখন এই 7টা কালার না পরপর ভাবে যুক্ত থাকে, 7টা কালার একদম গায়ে যুক্ত থাকবে। কিন্তু যদি আমরা এই লাইন স্পেকট্রামের ক্ষেত্রে দেখি না, তখন 7টা কালার দেখা যায় না, 2-3টে কালার হয়তো দেখা যাবে, সেটা এরকম গ্যাপ আকারে দেখা যাবে। আর যেই গ্যাপ তৈরি হয়, এই গ্যাপটাকে কি বলা হয়, এই যে আমি একটু দেখে দিচ্ছি, এটা হচ্ছে এই যে গ্যাপ তৈরি হচ্ছে, দুটো কালারের মধ্যে যে গ্যাপ তৈরি হচ্ছে বা ব্যান্ড তৈরি হচ্ছে, এই ব্যান্ডগুলোর নামই হচ্ছে, এর জন্য আমরা লাইন স্পেকট্রাম, এর নাম হচ্ছে লাইন স্পেকট্রাম। অ্যাকচুয়ালি লাইন স্পেকট্রাম তার মানে আমরা দেখা যাচ্ছে যে যখন ইলেকট্রনটা এনার্জি লস করছে, তখন এই নিরবিচ্ছিন্ন যদি কন্টিনিউয়াসলি এনার্জি লস করতে থাকে, তাহলে সেই এনার্জিটা আমরা কেমন পাবো, এটা পর্দায় দেখা যায়, হ্যাঁ, কোনো একটা পর্দায় রাখলে তখন দেখা যায়। এটা কি হবে, যে পরপর নিরবিচ্ছিন্ন বর্ণালী যখন পাবো, তখন কি হবে, যে পরপর কালারগুলো
পরপর শো করে। কিন্তু যদি লাইন স্পেকট্রাম লেখা মণ্ডলীর ক্ষেত্রে তাহলে আমরা কি বলেছি, যখন ইলেকট্রনটা যদি কন্টিনিউয়াসলি এনার্জি লস করতে থাকে তখন কি হয়, তখন এই মণ্ডলীটা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে তো কন্টিনিউয়াসলি এনার্জি লস করতে পারে না, তাহলে পরমাণু নিউক্লিয়াসের অস্তিত্ব থাকবে না। তো সেই জন্য আমরা বাস্তবে এই হাইড্রোজেন পরমাণুর রেখা মণ্ডলী লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম আমরা পাই। এটা মাথায় রাখবে, এই দুটো জিনিস। এবার নেক্সট আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে বোর। আমরা রাদারফোর্ড পড়েছি, তাই নেক্সট আমরা বোরটা উপনীত হব। তাহলে বোরের তত্ত্বের স্বীকার্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। বোরের তত্ত্বের 4টে স্বীকার্য আছে, 4টে একদম মাথায় গেঁথে রাখতে হবে, এবং প্রথমটা থেকে একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাও মাথায় রাখতে হবে। দেখো বোরের তত্ত্ব হেডিং করছি আমি। বোরের মডেল প্রথম মডেলে কি বলেছে বলো তো, ইলেকট্রনগুলি যখন একটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইলেকট্রনগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে, যখন পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘরে, এবার সেই বৃত্তাকার ব্যাসার্ধের কক্ষপথটা কি হবে বলো তো, যে তার ইলেকট্রনের কৌণিক ভরবেগ তার h/2π এর সরল গুণিতক হবে। সরল গুণিতক মানে আমি একটু তোমার দেখাই। কৌণিক ভরবেগ আমরা কি জানি, এমনি ভরবেগ mv, ভরবেগ কি হয়, এমনি ভরবেগ হচ্ছে mv, আর কৌণিক ভরবেগ হলে কি হয় mvr সমান কি জানি, এখানে কি বলেছে, কার সরল গুণিতক, h/2π এর সরল গুণিতক, এখানে n বসবে। এবার n এর মান 1 2 3 যেমন হবে, তাহলে কি হয়, কৌণিক ভরবেগ n যদি বলে কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক, এটা n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ। n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে এটা মাথায় বোঝা গেল প্রথমটা। ইলেকট্রনগুলি নির্দিষ্ট দেখো যে এই নির্দিষ্ট, এখানেও একটা কক্ষপথ আছে, পরপর কক্ষপথ আছে। এই কক্ষপথগুলি যে যেখানে সেখানে কক্ষপথ হতে পারে, নিশ্চয়ই নয়। সেই কক্ষপথের একটা নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, আর নির্দিষ্ট কৌণিক ভরবেগ আছে। এটা মাথায়, এটা বলে দিচ্ছে যে কোন কক্ষপথগুলো এখানেও থাকতে পারে, কিন্তু সব জায়গায় সম্ভব নয়। কোথায় সম্ভব, যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান h/2π এর সরল গুণিতক। এবার n এর মান 1 2 3 এরকম বসিয়ে যে এই রুলসটা যে ফলো করবে সেই ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করতে পারবে। আরগুলোই তার বাইরের গুলো যে আরও যেসব কক্ষপথ আছে সেগুলো ইলেকট্রন কোনো সময়
আবর্তন করতে পারবে না। প্রথম পয়েন্ট আমাদের হয়েছে। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট বলার আগে না আমি একটু তোমাদের একটা নতুন জিনিস আমি পড়াই। দ্বিতীয় পয়েন্ট আর প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা না তোমাদের একটুখানি জানতে হবে। প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে কি বলছে বলো তো? প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে বলছে যে কোনো বিকিরণই কণাধর্মী। প্রথম কি বলছে? যে কোনো বিকিরণই দ্বিতীয় পয়েন্ট কি বলেছে? যে কোনো বিকিরিত প্রথম পয়েন্টটা কি বলেছে? যে কোনো বিকিরণ, যেগুলো যতগুলোই বিকিরণ হবে সেগুলো সবগুলোই কি কণাধর্মী। দ্বিতীয় পয়েন্ট কি বলেছে? যে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ কতগুলি কণার সমষ্টি। বা শোষিত শক্তির পরিমাণ কতগুলি কণার সমষ্টির সমান। তাই কি বলছে? যে বিকিরিত বা শোষিত শক্তি কতগুলি কণার সমষ্টির সমান। এবার সেই কণাগুলি কি কি হবে? সেগুলো একটা কোয়ান্টাইজ, সেই পরিমাণটা হচ্ছে কোয়ান্টাইজ। কোয়ান্টাইজ মানে পূর্ণ সংখ্যা। যদি এইচ নিউ পরিমাণ হয় এনার্জিটা, আমি পরে দেখাবো যে এইচ নিউ হয়, এইচ নিউ এর গুণিতক আকারে হবে এইচ নিউ, 2H নিউ, 3H নিউ। কিন্তু এরকম হবে না যে 0.5H নিউ, এইরকম হবে না। যেগুলো হবে শোষিত বা বিকিরিত বা শোষিত শক্তিটা কে হবে? একটা কোয়ান্টাইজ, মানে প্যাকেট প্যাকেট, একদম বইয়ে তোমাদের এইভাবে আছে, প্যাকেট প্যাকেট আকারে বিকিরিত হবে কিংবা শোষিত হবে। অন্য কোনো উপায় হবে না যে 0.5H নিউ বার হচ্ছে, এরকম হবে না। একদম পূর্ণ সংখ্যা হবে 1, 2, 3, এগুলোকে বলা হয় কোয়ান্টাইজ। কোয়ান্টাইজ আকারে বার হবে, প্যাকেট প্যাকেট আকারে বার হবে। এইবার 3 নম্বর পয়েন্টে কি বলেছে বলো তো? 3 নম্বর পয়েন্টে বলেছে যে আলোর ক্ষেত্রে এই বিকিরিত বা শোষিত শক্তির এই বিকিরিত কণাগুলিকে কি বলছে বলো তো? ফোটন। আলোর ক্ষেত্রে যে বিকিরিত হচ্ছে তাকে কি বলছে? কণাটি হলো ফোটন। এবার 4 নম্বর পয়েন্টটা আরও ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। কি বলেছে? বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণটা কার সমানুপাতিক? তার কম্পাঙ্কের সমানুপাতিক, তার কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে আমরা কি আসবে? 4 নম্বর পয়েন্টটা কি আসবে? শোষিত বিকিরিত বিকিরিত বা শোষিত শক্তি বিকিরিত বা শোষিত শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্ককে আমরা কি বলি? নিউ। তাহলে এখানে কি হবে? বিকিরিত বা শোষিত শক্তি, তাহলে আমরা লিখতে পারি এনার্জি সমানুপাতিক নিউ। এটা আমরা বলতে পারি। একটি ভেবে বলো। 4 নম্বর পয়েন্টটা দেখো।
4 নম্বর পয়েন্টে আমাদের কি বলেছে? 4 নম্বর পয়েন্টে আমাদের বলেছে যে যে পরিমাণ শক্তি বিকিরিত বা শোষিত হচ্ছে সেটা কার সঙ্গে সমানুপাতিক? সেটি তার কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। তাহলে কম্পাঙ্কের সঙ্গে যদি সমানুপাতিক হয় তাহলে এই কম্পাঙ্ক তুলতে গেলে আমাদের একটা টার্ম ইউজ করতে হয়, একটা কনস্ট্যান্ট দিতে হয়। তাহলে এটাকে কি দেব আমরা? কি কনস্ট্যান্ট? এখানে কে দিতে পারি, এই দিতে পারি, এ দিতে পারি, বি দিতে পারি, কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল যেহেতু এক্সপ্রেশন, এটা একটা আবিষ্কার, এটার ক্ষেত্রে কি দেওয়া হয়েছিল? এইচ। এইচকে কি বলা হয়? তাহলে আমরা কোথায় উপনীত হতে পেরেছি? ই সমান সমান এইচ নিউ। এবার এইচকে কি বলা হচ্ছে বলো তো? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একটা মান আছে সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে। প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মান আমরা কি জানি? 6.626। এটা আমি একটু উপরে লিখছি যে এই এইচ এর মানটা 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে, তাই তো? একবার সিজিএস পদ্ধতিতে আমাদের মান কি? এসআই পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে আমাদের মানটা কত হয়? জুল সেকেন্ড। এটা এসআই পদ্ধতিতে হবে। এটা এসআই পদ্ধতিতে। আর একটা মান হয় যেটা আমরা এবার বার করব যে সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে এটার মান 6.626 ইন্টু 10⁻⁻27 কত? আর্ক সেকেন্ড। এটাকে কি বলা হয়? সিজিএস পদ্ধতিতে। এটা আমাদের ম্যাথমেটিক্যাল খুব কাজে লাগবে। যখন আমরা ম্যাথ করব সব সময় এটা মাথায় রাখতে হবে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত। এটা মাথায় রাখবে। তাহলে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আমরা কি কি পেয়েছি? যে কোনো বলছে প্রথম পয়েন্টটা যে কোনো কণায় বিকিরণধর্মী। যখন বিকিরণ যে কোনো কণায় বিকিরণধর্মী, তা বলছে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ কতগুলি কণার সমষ্টি। কতগুলি কণার সমষ্টি, শোষিত কতগুলি কণার সমষ্টি, একে কোয়ান্টাইজ বলে। এবার কোয়ান্টাইজটা কেমন হয়? এইচ নিউ, 1H নিউ, 2H নিউ, 3H নিউ, এরকমভাবে হয়। যদি আমরা 0.5H নিউ বলি সেটার কোনো বাস্তব অস্তিত্ব নেই। 3 নম্বর পয়েন্ট কি বলছে? আলোর ক্ষেত্রে বিকিরিত কণাকে কি বলা হয়? ফোটন। আলোর ক্ষেত্রে বিকিরণ কণাকে কি বলা হয়? ফোটন। আর একটা লাস্ট পয়েন্ট, বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ কার সঙ্গে সমানুপাতিক? তার কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। তাহলে কম্পাঙ্কের সঙ্গে যদি সমানুপাতিক হয় তাহলে কি হয়? ই সমানুপাতিক নিউ। এবার নিউকে সমানুপাতিক চিহ্নকে তুলতে গেলে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম ইউজ করেছি এইচ। এই এইচকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান 6.626 ইন্টু 10⁻⁻34। এটা হচ্ছে জুল সেকেন্ড। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। আর এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে এবার আমরা নেক্সট এটা জানার দরকার ছিল বলে বোরের তত্ত্বে এটা কাজে লাগবে বলে এটা আমি আগে একবার স্মরণ করালাম। আর বোরের প্রথম পয়েন্টটা আমরা কি করেছিলাম? বোরের প্রথম পয়েন্টটা আমরা দেখেছিলাম যে ইলেকট্রনগুলি একটা নির্দিষ্ট বৃত্তাকার ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে ঘুরতে থাকে। নিউক্লিয়াসকে আবর্তন করে যদি ও ঘুরতে থাকে তাহলে কি হবে? সেই ঘোরাটা বিভিন্ন কক্ষপথ হতে পারে, অনেক অসংখ্য কক্ষপথ থাকে, ইনফিনিটি সংখ্যক, এরকমভাবে ইনফিনিটি সংখ্যক কক্ষপথ থাকতে পারে। তাই সব কক্ষপথে তো ইলেকট্রন অবস্থান করবে না। তার ক্ষেত্রে বোর একটা নির্দিষ্ট বলেছে যে যে কৌণিক ভরবেগ, যাদের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে তাদের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রনগুলি সেখানে আবর্তন করতে পারবে। সেই জন্য এই এক্সপ্রেশন কি হলো? mvr কৌণিক ভরবেগ, এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ সমান mvr। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের মান কি হচ্ছে? mvr। mvr কি?
এইচ বাই 2 পাই সরল গুণিতক। এবার এন এর মান 1 2 3 হয়, সেই জন্য আমি ডাইরেক্ট এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমি ডাইরেক্ট লিখা এম ভি আর সমান সমান এন এইচ বাই 2 পাই। এন এর মানটা যখন 1 বলবে প্রথম কক্ষে আবর্তন তখন এন এর মান 1 বলবে, যখন দ্বিতীয় কক্ষে আবর্তনে ইলেকট্রন কৌণিক ভরবেগ তখন দ্বিতীয় কক্ষে 2 বসবে, 2h বাই 2 পাই কেটে যাবে, সেটা পরের কথা, ম্যাথ যখন করাবো তখন এটা দেখতে পাবে। এবার দ্বিতীয় পয়েন্টে আসছি। দ্বিতীয় পয়েন্ট কি বলেছে, ইলেকট্রনগুলি ওই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে যখন আবর্তন করবে, ওই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে তখন সে শক্তির বর্জনও করবে না, শক্তির শোষণও করবে না। তার মানে কি বলছি, যখন পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট বৃত্তাকার ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা এই ব্যাসার্ধের কক্ষপথে আবর্তনকালে কোনো শক্তির বর্জনও করবে না, আবার শক্তির শোষণও করবে না। মাথায় ঢুকলো? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে যখন ঘুরবে, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরবে তখন শক্তির বর্জনও করবে না, শোষণও করবে না। তাই 3 নম্বর পয়েন্ট এবার কি করব, 3 নম্বর পয়েন্টটা বলছে শক্তির বর্জন আর শোষণ তখনই হবে যখন ইলেকট্রনগুলি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তখন কি হবে বলতো, তখন যখন উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে উপনীত হবে তখন শক্তির বিকিরণ ঘটাবে। তখন কি হবে, শক্তির সঙ্গে আর একটা কথা বলি, যখন নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের স্থায়ী কক্ষ থেকে উচ্চ শক্তি স্তরের স্থায়ী কক্ষে উন্নীত হবে তখন কি করবে, শক্তির শোষণ করবে। এটা গুলিয়ে ফেলবে না যে উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে আসবে, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন কি হবে, শক্তির বিকিরণ ঘটাবে। এটা মাথায় রাখার ক্ষেত্রে আমি দেখো একটা কথা বলি, যখন উচ্চ শক্তি স্তর আর নিম্ন শক্তি স্তর, এটা ধরো এইখানে 5 জুল এনার্জি আছে, এখানে 3 জুল, তাহলে উচ্চ শক্তি স্তর এটাকে বলা হচ্ছে উচ্চ শক্তি স্তর, আর এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। তাহলে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে এনার্জি আসবে, কখন আসবে, যখন এটা থেকে 2 জুল এনার্জি রিলিজ করবে, মানে বিকিরণ ঘটাবে। এটা থেকে যখন বিকিরণ ঘটাবে, দেখো 5 জুল থেকে 3 জুলে মানে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসছে তখন ওই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন আসতে গেলে 5কে 3 হতে গেলে 2 তো বার করতে হবে, সেই জন্য বলতে শক্তির বিকিরণ ঘটবে। আর যখন নিম্ন শক্তি স্তর এটা 3 জুলে আছে, এটা 5 জুল, তাহলে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চতর শক্তি স্তরে যেতে হবে তখন কি পরিমাণ, এর সঙ্গে 2 জুল যোগ না করলে তো 5 জুল সম্ভব নয়, সেই জন্য 3 জুল মানে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন কিছু পরিমাণ শক্তি শোষণ করবে। বিষয়টা বোঝা গেল? তাহলে বোরের তত্ত্বের 3টে ক্রাইটেরিয়া বললাম, বোরের তত্ত্বের 3টে ক্রাইটেরিয়া বোরের তত্ত্ব 3টে তত্ত্ব। প্রথম তত্ত্ব কি ছিল? প্রথম তত্ত্ব ছিল যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে। এবার সেই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথটা কোনটা, যাদের কৌণিক ভরবেগ h/2 পায়ের সরল গুণিতক।
দ্বিতীয় কি ছিল, যখন একটা স্থায়ী কক্ষপথে ইলেকট্রনটা থাকবে তখন সেটা শক্তির বর্জনও করবে না, শক্তির শোষণও করবে না। ধরো এখানে চুপচাপ বসে আছে, এইটাই ঘুরছে, তখন এ শক্তির শোষণও করবে না, শক্তির বর্জনও করবে না। এইবার 3 নম্বর পয়েন্টে আসে, কখন শক্তির শোষণ বা বর্জন করবে। শক্তির শোষণ তখনই হবে যখন উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাচ্ছে তখন শক্তির শোষণ ঘটবে, আর যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যাচ্ছে তখন শক্তির বিকিরণ ঘটবে। এই তিনটে বোরের তত্ত্ব ছিল, এই তত্ত্ব তিনটে আমাকে পুরোপুরি জানতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। এরপরে আমরা তুলব যে বোরের তত্ত্ব, এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয়, এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির রাশিমালা নির্ণয় করো এবং বেগের রাশিমালা নির্ণয় করো। এই তিনটে রাশিমালা খুবই ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য তো খুবই ইম্পর্টেন্ট। ওখান থেকে কোশ্চেন তোমাকে মাস্ট আসবেই। তাহলে আজকে পরের নেক্সট ক্লাসে আমরা ওই এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় থেকে শুরু করব। আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।